সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষার্থীদের 2023-24 অর্থ বছরে উপবৃত্তি প্রদানের নিমিত্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট এবং কনফিগারেশন আপডেট, স্ট্যাটাস পরিবর্তন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আগে আমরা বিজ্ঞপ্তিতে দেখে নেব বিজ্ঞপ্তিতে কি বলা আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর অর্থাৎ techedu.gov.bd এই ঠিকানায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 31/5/2024। সময় বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির বিষয় আছে 2023-24 অর্থ বছরের উপবৃত্তি প্রদানের নিমিত্ত নতুন শিক্ষার্থী তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীর তথ্য আপডেটের সময় বৃদ্ধি। নতুন শিক্ষার্থী এন্ট্রি আপনারা কিভাবে করবেন এবং বিদ্যমান শিক্ষার্থী তথ্য আপডেট কিভাবে করবেন এবং কনফিগারেশন, অনেকেই প্রশ্ন করেন এই কনফিগারেশন শিক্ষার্থী তথ্য আপডেট করেন কিন্তু তথ্য আপডেট হয় না। তা আপনাদের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো কীভাবে আপনারা শিক্ষার্থী তথ্য এন্ট্রি করবেন এবং বিদ্যমান শিক্ষার্থী বা অর্থাৎ নবম শ্রেণীতে যে শিক্ষার্থী আসলো তাকে আপডেট করে ক্লাস 10-এ উত্তীর্ণ করে দেবেন। এবং দেখা বিয়ে হয়েছে বা শিক্ষার্থী নাই খোঁজ, সেই শিক্ষার্থীদের নিষ্ক্রিয় কীভাবে করবেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের সহজ হবে কাজ করার ক্ষেত্রে। তাই এখানে দেওয়া আছে বিগত 6 মার্চ 2024 তারিখে স্মারকনঙ্গের প্রকাশিত বিজ্ঞপ্তিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্ব। ডিপ্লোমার ক্ষেত্রে এখানে দেওয়া আছে তৃতীয়, পঞ্চম এবং সপ্তম এন্ট্রি করতে হবে। এইচএসসি ভোকেশনাল একাদশ ও দ্বাদশ শ্রেণী, এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল নবম ও দশম শ্রেণী, পি ভোকেশনাল ষষ্ঠ অষ্টম শ্রেণী। শিক্ষাক্রম পরিচালনাকারী শিক্ষা প্রতিষ্ঠানকে উপবৃত্তি প্রদান নিমিত্ত শিক্ষার্থী তথ্য এন্ট্রি এবং আপডেট করার নির্দেশনা দেওয়া হয়। পূর্বে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচি পরিবর্তনপূর্বক নিমিত্ত নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ কার্যক্রমের গ্রহণের তারিখ হচ্ছে 18/3/2024, অর্থাৎ মার্চ মাস থেকে 18 তারিখে শুরু হয়েছে এবং সময় বৃদ্ধি করছে 30/4/2024 তারিখ পর্যন্ত। নতুন শিক্ষার্থী তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থী তথ্য আপডেট সম্পূর্ণকরণ অর্থাৎ 18/3/2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে 30/4/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শিক্ষার্থী নতুন শিক্ষার্থী এন্ট্রি এবং বিদ্যমান যে সকল শিক্ষার্থী পূর্বে এন্ট্রি করা আছে তাদেরকে ক্লাসে প্রমোশন অথবা নিষ্ক্রিয় করতে হবে এই তারিখের মধ্যে। এবং 2/5/2024 হতে 8/5/2024 তারিখে প্রতিষ্ঠান থেকে ডিটি স্টাইপেন্ড MIS এর মাধ্যমে প্রাপ্ত তথ্য আঞ্চলিক পরিচালকের কার্যালয় হতে বাছাইপূর্বক রেজুলেশন সহ মহাপরিষদে বরাবর প্রেরণ করতে হবে। তো এই ছিল বিজ্ঞপ্তি। এখন আমরা মূল কাজে যাব। প্রথমে আমরা কনফিগারেশন কিভাবে আপডেট করব তা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা আপনারা অবশ্যই যে কোনো একটা ব্রাউজারে আপনারা লিখবেন dte.finance.gov, লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর চলে আসবে এই ডিটিই উপবৃত্তি MIS শিক্ষা মন্ত্রণালয় লগ ইন অপশন। এখানে প্রতিষ্ঠানের এখানে ইউজার নেম দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেবেন। তা আমার আগে করা ছিল রিনেম ইউজার এবং পাসওয়ার্ড। এখানে আমি ইউজার আইডি দিলাম, তারপর এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পর এখন দেখব আমরা কনফিগারেশন কিভাবে আপডেট করতে হবে। অর্থাৎ নতুন শিক্ষার্থীদের এন্ট্রি করব যেহেতু আমাদের কনফিগারেশন আপডেট করতে হবে। প্রথমে এখানে দেওয়া আছে ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, বেনিফিশিয়াল শিক্ষার্থী, অভিযোগ, রিপোর্ট, কনফিগারেশন, সহায়তা। আমরা কনফিগারেশনে কাজ করব যেহেতু এখানে প্রতিষ্ঠান সেটআপে, তারপর প্রতিষ্ঠানের তালিকা দেখব আমরা। এখানে একটা ক্লিক করতে হবে। চলে আসছে প্রতিষ্ঠানের তালিকা, প্রতিষ্ঠানের নাম,
প্রতিষ্ঠানের যাবতীয় কিছু এখানে আসছে। আগে দেখব প্রতিষ্ঠানে কি কি আছে এখানে তথ্য। এগুলো ঠিকঠাক আছে। তারপর শিক্ষার্থী তথ্য, আপনারা এখানে আসি এই যে প্রতিষ্ঠান তথ্য আসি, এখানে শিক্ষার্থী তথ্য আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনাদের আপডেট হয় না। যদি এখানে আপডেট দেন হয় না। তারপর ঠিকানা এখানে আছে, পেমেন্ট আছে, সংযুক্ত আছে, এখানে আছে এইভাবে প্রতিষ্ঠান তথ্য। অর্থাৎ আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে এভাবে দেন, কিন্তু কনফিগারেশন পরিবর্তন হয় না, ওই আগের তথ্য চলে আসে। এবারে একটু নতুন ভিন্ন করছে, সফটওয়্যারে আপডেট করছে। ছাত্রছাত্রীর সংখ্যা, তৃতীয় লিঙ্গ সংখ্যা, মোট শিক্ষার্থী, উপস্থিত যোগ্য ছাত্র সংখ্যা, উপস্থিত ছাত্রীর সংখ্যা, উপস্থিত যোগ্য তৃতীয় লিঙ্গের সংখ্যা, মোট শিক্ষার্থী। যেমন আমি এখানে দিচ্ছি শিক্ষার্থী, এখানে প্রতিষ্ঠানে আছে ছাত্র এতজন, ছাত্রী এতজন, তৃতীয় লিঙ্গ নাই যেহেতু অটো চলে আসছে এখানে, এবং উপস্থিত যোগ্য ছাত্র হচ্ছে এখানে দেওয়া আছে, এবং ছাত্রী আছে এখানে দিতে হবে। দেওয়ার পর এটা এখানে অটো আসবে। তারপর যে পর্বে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ডিপ্লোমা 1, ডিপ্লোমা 2, অর্থাৎ দ্বিতীয় পর্ব, ডিপ্লোমা তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এভাবে দেওয়া আছে, এবং একাদশ এইচএসসি ভোকেশনাল ক্ষেত্রে দেওয়া আছে। আপনারা এই কাজটা করার পর সংরক্ষণ করেন, কিন্তু সংরক্ষণ হয় না। সংরক্ষণ কনফিগারেশন সেটআপের ক্ষেত্রে আপনাদের করতে হবে। এখানে আপনারা দেখেন, এখানে ভিউ ডিটেলস আপনারা দেখতে পাবেন, প্রতিষ্ঠানের ভিউ ডিটেলস। তারপর আছে এডিট ইনস্টিটিউট, আমি একটু স্ক্রল করে নিচ্ছি যাতে বড় হয়। তারপর এখানে নিচে আছে এই যে এটা তীর চিহ্ন, এই যে একটা আছে ভিউ ডিটেলস, তারপর এডিট ইনস্টিটিউট, তারপর আছে কি এডিট স্টুডেন্ট ইনফর্ম, অর্থাৎ শিক্ষার্থী তথ্য কনফিগারেশন কীভাবে আপনারা আপডেট করবেন সেটা এখানে দেওয়া আছে। আমি একটু বড় করে নিয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেওয়া আছে এডিট স্টুডেন্ট ইনফো, অর্থাৎ ইনফরমেশন, শিক্ষার্থী তথ্য এখানে দিতে হবে, এইখানে ক্লিক করতে হবে। করলে আপনারা এই চারটা পাবেন। চারটা পেলে অবশ্যই আপডেট করতে পারবেন। যেহেতু আমার প্রতিষ্ঠানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী বা দশম শ্রেণী নাই, একাদশ নাই, নবম শ্রেণীর আছে শিক্ষার্থী আপডেট করতে হবে, এবং দশম শ্রেণীর আপডেট করতে হবে। সেহেতু আমি এখানে ছাত্র সংখ্যা আমার প্রতিষ্ঠানে আছে, সেখানে এখানে বসে দিলাম। তারপর এখানে আছে ছাত্রীর সংখ্যা, এখানে বসে দিলাম, এবং উপস্থিত যোগ্য শিক্ষার্থী এখানে তৃতীয় লিঙ্গ যেহেতু নাই, মোট শিক্ষার্থী আসছে টোটাল। উপস্থিত যোগ্য ছাত্র সংখ্যা এখানে দিতে হবে, এবং ছাত্রী উপস্থিত যোগ্য সংখ্যা এখানে দিতে হবে। তারপর এখানে দশম শ্রেণীর ক্ষেত্রে আছে, ছাত্রী সংখ্যা আছে, তৃতীয় লিঙ্গ নাই যেহেতু, তারপর আপনারা কি করবেন, এখানে সংরক্ষণে ক্লিক করবেন। যেমন এখানে দশম শ্রেণী দেওয়া আছে, উপস্থিত যোগ্য সংখ্যা। প্রথমে আপনারা এখানে কী করবেন কি, অর্থাৎ যে শ্রেণীর আপডেট করবেন কনফিগারেশনে, না হলে আপনারা নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন না। এখানে সংরক্ষণে ক্লিক করতে হবে। সংরক্ষণ হয়েছে, এখন আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারবেন। এখানে এই যে শিক্ষার্থীর তথ্য আপডেট হয়ে গেছে। এখন নতুন শিক্ষার্থী আমরা কিভাবে আপডেট করব, পেছনে ব্যাক দিতে হবে, চলে আসছে প্রথমে। এখন প্রাথমিক আবেদন নতুন শিক্ষার্থী এন্ট্রির ক্ষেত্রে অথবা আপডেট ক্ষেত্রে একটা শিক্ষার্থী আপডেট কিভাবে করবেন আমি আপডেটে নিয়ে আলোচনা করতেছি। বেনিফিশিয়াল শিক্ষার্থী এখানে যাবেন, বা নবম শ্রেণীতে দশম শ্রেণীতে উত্তীর্ণ করবেন, অথবা শিক্ষার্থী নাই সেই শিক্ষার্থীরা আপডেট বা নিষ্ক্রিয় করবেন বা ট্রান্সফার করবেন। শিক্ষার্থী স্ট্যাটাস আর আপডেট, শিক্ষার্থীর ট্রান্সফার এক প্রতিষ্ঠান দিয়ে অন্য প্রতিষ্ঠান। এখানে আপডেট, যেহেতু আমি নবম শ্রেণীতে
দশম শ্রেণীতে উত্তীর্ণ করব শিক্ষার্থী। তাই এই প্রথম শিক্ষার্থীতে আমি আপডেট করব। শিক্ষার্থী তালিকা আসছে, আসার পর আমরা এখানে এই যে আইকন আছে, এডিট প্যানেল আছে, এখানে আমরা ক্লিক করব। সব এগুলো সব ঠিক থাকবে, শুধু জাস্ট আমরা এখানে আসব পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আসব। সেই নবম শ্রেণীতে ছিল, এখন আমরা দশম শ্রেণীতে করব। ক্লাস রোল যদি পরিবর্তন করতে চান তাহলে এখানে পরিবর্তন করতে পারবেন, আর না চাইলে নাই। যদি ওই শিক্ষার্থী ওই রোল থাকি যায় তাহলে ওইটাই আপনারা দিয়ে এখানে সংরক্ষণে ক্লিক করবেন। শিক্ষার্থীটা অবশ্যই আপডেট হয়ে গেলে এই যে দেখেন শিক্ষার্থী আপডেট হয়েছে। এখন আমরা শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট করব। আমরা স্ট্যাটাস আপনার আপডেট অর্থাৎ নিষ্ক্রিয় কীভাবে করবেন শিক্ষার্থী, সক্রিয় থাকলে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় থাকলে সক্রিয় কীভাবে করবেন। তাই এখানে শিক্ষার্থী তালিকা আসছে, আসার পর আপনার এডিট প্যানেলে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে শিক্ষার্থী তথ্য আসছে, এখানে সক্রিয় দেখাইছে। এই যে যদি নিষ্ক্রিয় করতে চান এখানে নিষ্ক্রিয় এখানে সিলেক্ট করবেন, তারপর কিছু না অর্থাৎ স্ট্যাটাস পরিবর্তনের কারণ আপনার দেবেন। ডুপ্লিকেট, মৃত্যু, কর্মসূচির বাইরে, শেষ একাডেমিক স্তর, শেষ একাডেমিক, নিখোঁজ, অন্যান্য প্রোগ্রাম মধ্যে স্থানান্তর, ভুল। এই শিক্ষার্থীদের যে ক্যাটাগরি হবে সেটাই আপনি সিলেক্ট করবেন। যদি একাডেমিক শেষ স্তর থাকলে এখানে করবেন, আর নিখোঁজ থাকলে এখানে নিখোঁজ, বা অন্যান্য থাকলে অন্যান্য কারণে আপনারা দিতে পারেন। এখানে মন্তব্যটা লিখতে পারেন, অনেক বিয়ে হয় সেক্ষেত্রে আপনারা এখানে বিবাহিত লিখতে পারেন। মেরিট লিখতে পারেন, বিবাহিত লিখতে পারেন। লেখার পর এখানে আপডেট এখানে ক্লিক করলে শিক্ষার্থীটা নিষ্ক্রিয় হয়ে যাবে। এখন ট্রান্সফার কিভাবে করবেন, আবারও যাইতে হবে আপনাদের বেনিফিশিয়াল শিক্ষার্থী ট্রান্সফার। মানে ট্রান্সফার বলতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ট্রান্সফার। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই শিক্ষার্থীর প্রতিষ্ঠান বদলের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে আপনারা বদল করবেন সেই প্রতিষ্ঠানে এখানে সিলেক্ট করতে হবে। তারপর শ্রেণী, যে শ্রেণীতে বদল করবেন এখানে রোল দিতে হবে। তারপর কোন ট্রেড, এখানে ট্রেড দিতে হবে। ট্রেড সিলেক্ট করুন, বা এই প্রতিষ্ঠান বদল এখানে ক্লিক করলে শিক্ষার্থী প্রতিষ্ঠান বদল হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। প্রাথমিক নির্বাচনে এখানে ক্লিক করতে হবে, নতুন শিক্ষার্থী এন্ট্রি, তারপর আপডেট। অনেক শিক্ষার্থী তথ্য আপডেট মানে ভুল হয়ে থাকলে সেগুলো আপডেট করতে পারবেন, এবং আঞ্চলিক অফিসে কীভাবে জমা দেবেন সেটাও আমি দেখে দেবো নেক্সট কোনো ভিডিওতে। তাই এন্ট্রি আমরা করব, শিক্ষার্থীর নতুন শিক্ষার্থী এন্ট্রি করব। এখানে শিক্ষার্থী তথ্য আসছে, ব্যক্তিগত তথ্য দিতে হবে। শিক্ষার্থীর জন্মসনদ অবশ্যই ডিজিটাল জন্মসনদ হতে হবে, ইংরেজি সহ, বাংলা ইংরেজি দুইটাই থাকতে হবে। শিক্ষার্থী এখানে জন্মসনদ লিখতে হবে। শিক্ষার্থীর জন্মসনদ লেখা হলে এখানে জন্ম নিবন্ধন, জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তারপর এখানে খুঁজুনের অপশনে এখানে খুঁজুন, এখানে ক্লিক করতে হবে। শিক্ষার্থীর নাম চলে আসছে। তার আগে এখানে ছবি আপলোড করতে হবে। ছবি 512 কিলোবাইটের, কেবলমাত্র জিপিজি পিএনজি ফরম্যাট সমর্থিত, মানে সমর্থন করবে, অর্থাৎ 512 কিলোবাইটের মধ্যে হতে হবে পাসপোর্ট সাইজের ছবি। আমি ছবিটা আগে ফটোশপের মাধ্যমে সাইজ করে নিয়েছি। এখন শিক্ষার্থী এখানে ক্লিক করতে হবে ছবির ক্ষেত্রে, সিলেক্ট করব, ডেস্কটপে আছে, ওপেনে ক্লিক করার পর ছবিটি আপলোড হয়ে যাবে। এখন পিতার এনআইডি কার্ড দিতে হবে। পিতার এনআইডি কার্ড না হলে শিক্ষার্থীর এন্ট্রি করা যাবে না এবং এন্ট্রি হবেও না। পিতার এনআইডি কার্ড দেওয়ার পর এখানে পিতার জন্ম তারিখ দিতে হবে। তারপর মাস সিলেক্ট করবেন আপনারা। তারপর খুঁজুনের এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ সার্চ করে নিয়ে আসবে। তারপর মাতার দিতে হবে, পিতার এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হলে মাতার এখানে দিতে হবে এনআইডি নাম্বার।
তারপর মাতার জন্ম তারিখ এখানে সিলেক্ট করতে হবে। তারপর মাস সিলেক্ট করতে হবে। তারপর এখানে খুঁজুনে এখানে ক্লিক করতে হবে। সরি, এনআইডি নাম্বারটা ভুল দেখাচ্ছে। এ চলে আসছে। এখন মাতার এখানে মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়া হয়ে গেলে এখন নিচে স্থায়ী ঠিকানা এখানে বলছে, স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। আপনারা যে যে প্রতিষ্ঠান থেকে কাজ করবেন সেই প্রতিষ্ঠানে এখানে সিলেক্ট করবেন। জেলা এখানে সিলেক্ট করবেন, উপজেলা, তারপর পৌরসভা এখানে দেওয়া আছে, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, যে এলাকার হবে প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা যে ইউনিয়নের হতে হবে সেই ইউনিয়নের এখানে পোস্ট কোড লিখতে হবে, ঠিকানা এখানে লিখতে হবে। বর্তমান ঠিকানা, অর্থাৎ বর্তমান ঠিকানা এখানে যদি একই হয় তাহলে আপনারা কি করবেন, এখানে এই যে একই ঠিকানা এখানে একটা বক্স আছে, এখানে একটা ক্লিক করলে একই হয়ে যাবে। আর যদি ভিন্ন থাকে তাহলে আপনারা এখানে টাইপ করবেন, টাইপ করলে হবে। পূর্ববর্তী শিক্ষা তথ্য, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে জেএসসি পাস করছে সেই প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে। যেহেতু নবম শ্রেণীর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে জেলা নির্বাচন করতে হবে, বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান থেকে এই শিক্ষার্থী পাশ করেছে সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এখানে, অর্থাৎ খুঁজে সিলেক্ট করতে হবে। তারপর বোর্ডের অথবা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। এখানে বোর্ড আছে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যে বোর্ড থেকে পাশ করছে সেই বোর্ড সিলেক্ট করতে হবে। উত্তীর্ণের বছর নির্বাচন করুন এখানে, অর্থাৎ যে সালে পাশ করছে শিক্ষার্থী সেই সাল নির্বাচন করতে হবে। পূর্ববর্তী পরীক্ষার নাম নির্বাচন করুন। এখানে পূর্ববর্তী নাম আসছে পিএসসি, যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তাহলে পিএসসি, ইবতেদায়ী, জেএসসি, জেডএসসি, এসএসসি, এইচএসসি আলিম, এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল। যেহেতু জেএসসি পাস করছে আমি এখানে জেএসসি সিলেক্ট করলাম। জেএসসি নিবন্ধন নম্বর, এখানে যেহেতু এক্সট্রা চিহ্ন নাই অতএব না দিলেও চলবে। যেহেতু এই শিক্ষার্থী পাস করছে, জেএসসি রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমি এখানে দিব। অবশ্যই দেখা যায় সামনে 7টা শূন্য দিয়ে তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন 10 ডিজিটের। তারপর এখানে ফলাফল দিবেন অবশ্যই। অটো পাস হলে 3.00 দেওয়াটাই বেটার হবে। আপনাদের ইচ্ছা মতন আপনারা জিপিএ দিতে পারবেন। এখানে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, এখানে আছে বিভাগ, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের নাম অটো চলে আসছে। এখন যে শ্রেণীতে আপনারা এন্ট্রি করবেন সেই শ্রেণী সিলেক্ট করতে হবে। নবম শ্রেণী, যেহেতু নবম শ্রেণী এখানে সিলেক্ট করলাম। করার পর ভর্তি হওয়ার বছর নির্বাচন করুন। এখানে যেহেতু 2024 সালে ভর্তি হয়েছে এই শিক্ষার্থী, সিলেক্ট করতে হবে। টেকনোলজি ট্রেড নির্বাচন করতে হবে। এখানে যে টেকনোলজি বা ট্রেডে ভর্তি হয়েছে সেই টেকনোলজি ট্রেডে ভর্তি নির্বাচন এখানে খুঁজে সিলেক্ট করতে হবে, অর্থাৎ নির্বাচন করতে হবে। তারপর এখানে শিফট এবং গ্রুপ নির্বাচন করতে হবে। প্রথম শিফট, দ্বিতীয় শিফট এখানে আছে। যেহেতু এই শিক্ষার্থী প্রথম শিফট, অর্থাৎ প্রথম শিফট এখানে রোল, ক্লাস রোল দিতে হবে। যে শ্রেণীতে ভর্তি হয়েছে ক্লাস রোল অবশ্যই আছে, হাজিরা খাতা দেখে আপনারা রোলটা এখানে দিবেন। শিক্ষার্থী 1 রোল যেহেতু ভর্তি হয়েছে 1 রোল এখানে দিব। এখন দ্বিতীয় এখানে আসব, অভিভাবকের তথ্য, অভিভাবকের তথ্য। এখানে আছে সম্পর্ক নির্বাচন করুন, পিতা, মাতা, ভাই, বোন, অন্যান্য।
অর্থাৎ যে অভিভাবক হবে তার এখানে নির্বাচন করতে হবে। যেহেতু এই শিক্ষার্থীর মাতা অভিভাবক হবে, আমি মাতা সিলেক্ট করলাম। করার পর মাতার তথ্য অটো চলে আসছে, মোবাইল নাম্বার সহ এবং ভোটার এনআইডি কার্ড সহ। তারপর এখানে আছে আপনার শর্তাবলী কিছু আছে। পড়াশোনা খরচ বহন করবে কে, পিতা, মাতা না অভিভাবক? যেহেতু মাতা অভিভাবক। তারপর আবেদনকারী কি বাংলাদেশের কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? হ্যাঁ হলে হ্যাঁ এখানে সিলেক্ট করবেন, না হলে না এখানে। যেহেতু এটা না, আমি না সিলেক্ট করে দিলাম। আবেদনকারী কি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার প্রজন্ম? মুক্তিযোদ্ধা হলে এখানে হ্যাঁ, এখানে সংযুক্ত ফাইল করুন। অর্থাৎ মুক্তিযোদ্ধা হলে এখানে সংযুক্ত ফাইল এখানে ক্লিক করে দিতে হবে আমাদের, আর না হলে এখানে না ক্লিক করতে হবে। আবেদনকারী কি অন্য কোনো উৎস হতে বৃত্তি বা উপবৃত্তি পায়? যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ, না হলে এখানে না। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে? হ্যাঁ হলে এখানে হ্যাঁ দিতে হবে, তবে এখানে হ্যাঁ হলে ফাইল সংযুক্ত করবে, অর্থাৎ সনদ বা প্রয়োজনীয় সনদপত্র এখানে সংযুক্ত করতে হবে। যেহেতু নাই আমি না সিলেক্ট করব। এখন পেমেন্ট কিভাবে, পেমেন্ট বিবরণ আছে এখানে, আপনারা কিভাবে সিলেক্ট করবেন। তো এখানে পেমেন্ট মোড নির্বাচন, মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং আছে। ব্যাংকিং হলে এখানে ব্যাংকিং আছে, অনেক ব্যাংক আছে, আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর শাখা নির্বাচন করবেন, রাউটিং নাম্বার অটো চলে আসবে। তারপর যে ব্যাংক সঞ্চয় হিসেবে সিলেক্ট করবেন, এখানে চলে আসবে। যেহেতু আমি এই শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং দিয়ে এন্ট্রি করব, তা মোবাইল ব্যাংকিং আমি সিলেক্ট করলাম পেমেন্টের ঘরে, ধরুন হচ্ছে মোবাইল ব্যাংকিং। তারপর মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ। এখানে 5টি দেওয়া আছে, যে বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ, ওকে ওয়ালেট, উপায়। এখানে 7টি দেওয়া আছে, যে কোনো একটি অ্যাকাউন্ট যদি থাকে তাই সেটি আপনারা নির্বাচন করবেন। যেহেতু নগদ আছে, আমি নগদ এখানে সিলেক্ট করলাম। রাউটিং নাম্বার চলে আসছে এবং শিক্ষার্থীর এখানে একটা ক্লিক করলে অ্যাকাউন্টধারীর নাম অটো চলে আসবে, আবেদন অ্যাকাউন্টধারীর নাম। তারপর এনআইডি, অর্থাৎ যে এনআইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলছে সেই এনআইডি এখানে ক্লিক করতে হবে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। তারপর এখানে খোঁজনের এখানে একটা ক্লিক করতে হবে, অ্যাকাউন্টটা সঠিক আছে কি না। এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে, অর্থাৎ অ্যাকাউন্টটা সঠিক আছে। যখন অ্যাকাউন্ট এই এনআইডি দিয়ে নাম্বারে পাওয়া যাবে না, তখন আপনাদের এন্ট্রি হবে না। তারপরে এখানে আপনারা করবেন সংরক্ষণে ক্লিক করবেন। কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের নিমিত্তে 23-24 অর্থ বছরের নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থী তথ্য আপডেট, কনফিগারেশন আপডেট, শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন, স্ট্যাটাস পরিবর্তন নিয়ে কোনো সমস্যা থাকলে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সমস্যা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।